উত্তর কোরিয়া নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যময় প্রায় দুর্ভেদ্য দেশের ছবি চোখের সামনে ভাসে। প্রায়ই তো বলা হয় হারমিট কিংডম, মানে নির্জন রাজ্য। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ তো খুবই কম, আর ওখানকার মানুষজনের বাইরে যাওয়া সেটা তো প্রায় অসম্ভব। আজকে আমরা উত্তর কোরিয়ার অন্তরঙ্গ জীবন, রহস্যময় রাজ্য থেকে পাওয়া তথ্যের গভীরে একটু ঢোকার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব কেমন আসলে সেই দেশের ভেতরে জীবনযাত্রা, কিভাবে ভয়, নজরদারি আর একটানা প্রচারণার জাল দিয়ে ওখানে এত কঠিন নিয়ন্ত্রণ ধরে রাখা হয়েছে। হুম আমাদের মূল ফোকাসটা থাকবে একদম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর। রাষ্ট্রের সেই সর্বগ্রাসী নিয়ন্ত্রণ আর তার মধ্যে টিকে থাকার যে একটা মরিয়া লড়াই, সেটা তুলে ধরা। এমন একটা জগৎ যা বাইরের আমরা প্রায় দেখতেই পাই না। সত্যি বলতে কি, শুনলে অবাক লাগে যে কতটা নিয়ন্ত্রিত জীবন ওখানকার মানুষের। বেশিরভাগই নাকি ছোট ছোট কংক্রিটে ফ্ল্যাটে থাকেন, যেখানে জল বা বিদ্যুৎ। হ্যাঁ, খুবই সীমিত আর অনিয়মিত। ব্যক্তিগত গাড়ি তো প্রায় নেই বললেই চলে। যা দেখা যায় সেগুলো মূলত সামরিক বা খুব উঁচু পদের কর্মকর্তাদের। আর খাবার, সেটা তো রেশনের ওপর নির্ভরশীল। হ্যাঁ, কিন্তু সেই রেশনও যথেষ্ট নয়। এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। এই যে অভাব বা কষ্ট, এটা শুধু অর্থনৈতিক নয়। এর পেছনে একটা গভীর সামাজিক কাঠামো কাজ করে। সংবুন প্রথা শুনেছেন নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এটা তো আনুগত্যের ওপর ভিত্তি করে ভাগ করা, তাই না? ঠিক, রাষ্ট্র আনুগত্যের নিরিখে পুরো সমাজকে ৩টে প্রধান ভাগে ভাগ করে। বিশ্বস্ত, যারা একদম পার্টির কাছের লোক, তারপর দোদুল্যমান, আর শেষে প্রতিকূল। ধরুন, যাদের পূর্বপুরুষ জমির মালিক ছিলেন বা জাপানের বা দক্ষিণ কোরিয়ার হয়ে কাজ করেছেন, তারা এই প্রতিকূল শ্রেণীতে পড়েন। তার মানে? তার হল, এই সংবন স্ট্যাটাসটাই ঠিক করে দেয় কে কোথায় থাকবে, তার ছেলেমেয়েরা কোথায় পড়তে পারবে, কি চাকরি পাবে, এমনকি চিকিৎসা কেমন পাবে। ভাবা যায়, এটা তো নিছক অভাব নয়, এটা রীতিমতো পরিকল্পিত নিয়ন্ত্রণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে। একদম পরিকল্পিত সামাজিক নিয়ন্ত্রণ। আর এর সাথেই জুড়ে আছে কিম পরিবারের প্রতি এক প্রশ্নহীন ভক্তি। ওই যে ছবি রাখার ব্যাপারটা, কিম ইল সাং, কিম জং ইল, আর এখন কিম জং উন। হ্যাঁ, বাড়ি, স্কুল, অফিস, কারখানা সব জায়গায় ছবি রাখাটা বাধ্যতামূলক। আর একটা কথা চালু আছে, যদিও কতটা সত্যি বলা মুশকিল, যে বাড়িতে আগুন লাগলে নাকি দামি জিনিসের আগে ওই ছবি বাঁচানোটা বেশি জরুরি। এটা তো চরম ব্যক্তিত্ব পূজা। নিঃসন্দেহে। আর এই পূজাকে টিকিয়ে রাখার জন্যেই তো এত প্রচারণার আয়োজন। টিভি, রেডিও, খবরের কাগজ সব কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে। বাইরের কোনো তথ্য যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা। খুব কঠোর ব্যবস্থা। সাধারণ মানুষের জন্য কোনো ইন্টারনেট নেই। ভাবুন একবার, আছে শুধু কোয়াংমিয়ং বলে একটা নিজস্ব ইন্ট্রানেট, দেশের ভেতরের নেটওয়ার্ক। সেখানেও শুধু সরকার যা জানাতে চায় সেইটুকুই থাকে। তথ্য একমুখী। তার বাইরের জগৎ থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু নিজেদের মধ্যে সেখানে কি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে? হুম স্বাধীনতার ধারণাটাই ওখানে খুব আলাদা। নাগরিকদের উপর সবসময় নজরদারি চলে, একদম নিচু স্তর থেকে। ইনমিন বান বলে একটা ব্যবস্থা আছে, প্রতিবেশী ইউনিট। ও আচ্ছা, প্রতিবেশীরাই একে অপরের উপর নজর রাখে। অনেকটা তাই। কয়েকটি পরিবার নিয়ে একটা ইউনিট, আর তারা একে অপরের খোঁজখবর রাখে, কর্তৃপক্ষকে রিপোর্ট করে। এছাড়া অফিসে, স্কুলে, কারখানায় একে অপরের উপর নজর রাখা, নিয়মিত রাজনৈতিক ক্লাস, আর প্রতি সপ্তাহে আত্মসমালোচনা সভা। আত্মসমালোচনা? হ্যাঁ, যেখানে নিজের বা অন্যের ভুল ত্রুটি স্বীকার করতে হয়। মোবাইল ফোনও কঠোরভাবে নিয়ন্ত্রিত। আর গোপনে যদি কেউ বিদেশি মিডিয়া দেখে, ধরুন দক্ষিণ কোরিয়ার সিনেমা বা নাটক, তাহলে? ভয়ঙ্কর শাস্তি। শ্রম শিবিরে পাঠানো থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কি সাংঘাতিক! এই যে একটা কনস্ট্যান্ট ভয় আর সন্দেহের পরিবেশ, এর ফল তো নিশ্চয়ই মারাত্মক। মারাত্মক বললেও কম বলা হয়। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তো চরমে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আনুমানিক ৮০,০০০ থেকে ১,২০,০০০ মানুষ রাজনৈতিক বন্দি শিবিরে আটক আছেন। ৮০,০০০ থেকে ১,২০,০০০? হ্যাঁ, আর এই ক্যাম্পগুলোর অবস্থা ভয়াবহ। অমানসিক পরিশ্রম, নির্যাতন, অনাহার এগুলো রোজকার ঘটনা। আর সবথেকে ভয়ের কথা, একজনের অপরাধের জন্য তার পুরো পরিবার
মানে ৩ প্রজন্ম পর্যন্ত শাস্তি পেতে পারে। একজনের অপরাধে ৩ প্রজন্ম। হ্যাঁ, এটাকে বলে সমষ্টিগত শাস্তি, কালেকটিভ পানিশমেন্ট। কিন্তু আমরা যে পিয়ংইয়ং শহরের ছবি দেখি, বেশ ঝকঝকে লাগে তো, উঁচু উঁচু বাড়ি, চওড়া রাস্তা। পিয়ংইয়ং অবশ্যই দেশের অন্য জায়গার থেকে আলাদা। এটাকে ওরা অনেকটা শোকেস হিসাবে ব্যবহার করে, মানে বাইরের লোককে দেখানোর জন্য। যারা অভিজাত তারা মূলত এখানেই থাকে। পর্যটকদের তাহলে কি দেখানো হয়? যা দেখানো হয় তা খুবই নিয়ন্ত্রিত, সঙ্গে সবসময় দুজন গাইড থাকে। তারা যা দেখায় সেটুকুই দেখতে হয়। সাধারণ মানুষের সাথে মেশা বা কথা বলার সুযোগ প্রায় থাকেই না। বুঝলাম, পুরোটাই একটা সাজানো মঞ্চ। ঠিক। এত নিয়ন্ত্রণ, এত নজরদারি, এর মধ্যেও কি মানুষ একটু স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করে না? মানে কোনো উপায় কি খুঁজে পায় না? মানুষের টিকে থাকার প্রবৃত্তি তো অদ্ভুত। বিশেষ করে ৯০-এর দশকে যে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল, হ্যাঁ, শুনেছিলাম সেটার কথা। তারপর থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কিছুটা হলেও শিথিল হতে বাধ্য হয়েছে কিছু ক্ষেত্রে। আর এই সুযোগে জাংমাদাং বা কালোবাজার বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাংমাদাং মানে বাজার? হ্যাঁ, স্থানীয় বাজার, যেখানে মানুষ নিজেদের তৈরি জিনিস বা জোগাড় করা জিনিস বিক্রি করে। চাল, জামাকাপড় থেকে শুরু করে ধরুন গোপনে আনা বিদেশি সিনেমার ডিভিডি বা পেন ড্রাইভ, এসবও পাওয়া যায়। রাষ্ট্র এগুলো বন্ধ করে না? পুরোপুরি পারে না, কারণ এই বাজারগুলো বহু মানুষকে অনাহারের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। তাই একরকম সহ্য করে নেয়, কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টাও চালে। তাহলে মোটের ওপর যা দাঁড়াচ্ছে, উত্তর কোরিয়ার জীবনযাত্রা মানেই নিয়ন্ত্রণ, বিচ্ছিন্নতা, অবিরাম রাষ্ট্রীয় প্রচারণা, আর তারই মধ্যে কোনো মতে টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াইয়ের ছবি। একদম ঠিক। দেশটা যেন আজকের পৃথিবীর পাশে থেকেও অন্য কোনো সময়ে আটকে আছে। একদিকে যখন গোটা বিশ্ব তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তথ্যের অবাধ আদান-প্রদান চলছে, অন্যদিকে উত্তর কোরিয়ায় সত্যি জানার চেষ্টা করাটাই একটা অপরাধ। কৌতূহল দেখানোটাও বিপজ্জনক। তবু মাঝে মাঝে কিছু পরিবর্তনের খবর কানে আসে, যেমন তরুণ প্রজন্মের মধ্যে নাকি গোপনে বিদেশি সিনেমা, গান শোনার চল বাড়ছে। হ্যাঁ, এরকম কিছু ইঙ্গিত পাওয়া যায়। আবার ধরুন, সীমান্তরক্ষীদের কেউ কেউ নাকি চোরাচালানে সাহায্য করে টাকার বিনিময়ে। কৃষকরাও নিজেদের বাজারে বিক্রির জন্য গোপনে চাষবাস করে। এই ছোট ছোট প্রতিরোধগুলো এখানেই একটা প্রশ্ন মনে আসে, তাই না, যে এই চরম নিয়ন্ত্রণের মধ্যেও মানুষের ভেতরের যে স্বাধীনতার ইচ্ছে, বেঁচে থাকার যে আকুতি, সেটা কিভাবে তার পথ খুঁজে নেয়? এই যে নীরব প্রতিরোধগুলো, এগুলো কি ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত, নাকি এগুলো শুধুই কঠিন বাস্তবের সাথে মানিয়ে নেওয়ার একরকম কৌশল? সত্যি ভাবনার বিষয়।